আরএমজি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি মাহবুব। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন তোশিকা গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ এর পরিচালক মিস্টার আরশাদ জামাল দীপু এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। ডক্টর আহসান, মিস্টার দীপু, আপনাদেরকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। মিস্টার দীপু, সাম্প্রতিককালে ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এবং ইউএসএ ওয়াশিংটনে আমাদের গার্মেন্টস শিল্প নিয়ে বেশ বড় কিছু আলোচনা হলো। আপনার কাছ থেকে শুরুতেই আমরা এর লেটেস্ট আপডেট জানতে চাই। ধন্যবাদ। ব্রাসেলসে গত সপ্তাহে গত 8 এবং 9 জুলাই যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে একসঙ্গে দুইটা কাজ হয়েছে। ইনফ্যাক্ট তিনটা বলবো। একটা হচ্ছে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেড কমিশন আমাদের সঙ্গে আনুষ্ঠানিক একটা যোগাযোগ করেছে, যেখানে তাদের মূলত তিনটা কাজ ছিল। একটা হচ্ছে গিয়ে যে সেফটি, একটা হচ্ছে গিয়ে মানে কর্মপরিবেশ, এবং এটা হচ্ছে গিয়ে শ্রম অধিকার, এবং আরেকটা জিনিস যে মানে রেসপন্সিবল বিজনেস প্র্যাকটিস যেটা, সেটা নিয়েও তাদের এই তিনটা পিলারের উপরেই মূলত আলোচনা হয়েছে। এবং এই আলোচনার পরে তারা একটি চুক্তিবদ্ধ হয়েছে, এবং এই চুক্তিটা হচ্ছে গিয়ে মূলত এটার নিটিগিটি কিংবা এটার বিস্তারিত ডিটেলটা আইএলওর মাধ্যমে এটাকে ফর্মুলেটেড কিংবা ক্রাফটেড করা হবে। আগামী মার্চ 2014 আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মার্চ 2014-তে ইউরোপিয়ান ইউনিয়ন এই যে এই প্যাক্টটা করা হচ্ছে, কম্প্যাক্ট বলা হচ্ছে এটাকে, এই কম্প্যাক্টটার যে মানে অবস্থানটা আইএলওর মাধ্যমে তারা একটা রিপোর্ট, একটা প্রতিবেদন দেখতে চায়, এবং সেই রিপোর্টের ভিত্তিতেই আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের জিএসপির ভবিষ্যৎ নির্ভর করবে। এলডিসি কান্ট্রিগুলিও কিন্তু আরেক ধরনের একটা নিচ্ছে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের জিএসপিটা এখনো বর্তমানে রহিত হচ্ছে। তারা একটা প্রস্তাবনা নিয়ে এসেছিল, যেখানে 124টা ট্যারিফ লাইনকে তারা বলেছিল যে বাংলাদেশের স্যাক্রিফাইস করে সেটাকে নিয়ে আমরা যাতে এগিয়ে যাই। এর বাইরে আমরা আমাদের এলডিসি কান্ট্রিগুলির কাছ থেকেও আমাদের যে এই যে ভাবমূর্তির যে একটা সংকট হয়েছে, কিংবা এই পোস্ট রানা যে সিনড্রোমটা চলছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটাকে যাতে আমাদের সহযোগিতা পাই আমরা এলডিসি কান্ট্রি হিসাবে, সেটার জন্য আহ্বান করেছি। ওয়াশিংটন মিটিংয়ে আপডেট। আসলে আমেরিকাতে অনেকগুলি বড় বড় ক্রেতা আছে, যারা অনেকগুলি মেজর, যেমন সারালি গ্রুপ যেটাকে বলে র্যাপ, ওয়ার্ল্ড ওয়াইড রেসপন্সিবল অ্যাপারেল প্রোডাকশন, এই ধরনের অনেকগুলি কোড অফ কন্ডাক্টস রয়েছে। যেটা করা হচ্ছে, মূল বিষয়টা আমাদের সহসভাপতি আজিম সাহেব গেছিলেন, এবং আমাদের বিজিএমের পক্ষ থেকে একটা স্পষ্ট প্রস্তাবনা যেটা ছিল, এবং সেটা তারা এবারে প্রথম যেটা ওরা কনসিডার করতে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আমরা কমন কোড অফ কন্ডাক্ট নিয়ে একটি বিষয়, যে জিনিসটা নিয়ে এখানে ব্রাসেলসে বলেন কিংবা ওয়াশিংটনে বলছে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সির ব্যাপারটা নিয়ে বলছে, যে আমাদের যাই উন্নতি হোক কিংবা যাই আমাদের এই পোস্ট রানা মানে সিচুয়েশনে আমরা যা যা কর্মকাণ্ড করছি, এটার যেন স্বচ্ছতা থাকে। আমি এই আলোকে ডক্টর হাসান আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিদেশিরা অনেক কিছু বলছেন, বাট বাংলাদেশের নিজস্ব রোডম্যাপ কি হওয়া উচিত? যেহেতু আমাদের নিজেদের কোনো একটা রোডম্যাপ নাই, যেটাকে আমি বলি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বা ন্যাশনাল অ্যাকশন প্রোগ্রাম বা ট্রান্সফরমেশন প্রোগ্রাম, এই ধরনের এক ধরনের একটা থাকা উচিত ছিল, যেটার অবর্তমানে বিদেশিরা তাদের নিজেদের মতো করে একটা করে পরিকল্পনা নিয়ে আসছে। এবং আমাদের ন্যাশনাল পার্সপেক্টিভে আমাদের দেখতে হবে যে কোনো মতেই এক বা একাধিক রানা প্লাজা যেন না হয়, সেজন্য সব ফ্যাক্টরিকে আমাদেরকে তত্ত্বাবধানে আনতে হবে, এবং এটা সরকার বা বিজিএমইএ বা সমন্বিতভাবে একটা প্রচেষ্টার মাধ্যমে আনতে হবে। 2 নম্বর যেটা হতে হবে, এমন স্ট্যান্ডার্ড সেট করতে হবে যেটা বিদেশিরা অ্যাকসেপ্ট করে। 3 নম্বর হচ্ছে যে এটার সাথে আমাদের কতগুলো জিনিস জড়িত। লেবার ইস্যুটা কিন্তু খুব বড়। যেভাবে আমরা দেখি না কেন, আমাদের নিজেদের যদি স্ট্যান্ডার্ড আমরা করতে না পারি, এই শিল্পকে কিন্তু সামগ্রিকভাবে একটা উপরের স্তরে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা কিন্তু সফল হবে না। কাজে আমার দাবি হবে সরকারের প্রতি এবং বিজিএমই এর প্রতি, যে আপনারা দেশে একটা স্ট্যান্ডার্ড সেট করেন, আপনারা স্টেক হোল্ডার হিসাবে এখানে শ্রমিকদেরকে নেবেন, বিদেশি বায়ারদেরও আসুক, কোনো অসুবিধা নেই, সরকার অবশ্যই থাকবে, মালিক পক্ষ থেকে তো বিজিএমইএ থাকবে, এবং যদি কোনো তৃতীয় পক্ষ যেমন আইএলও থাকতে পারে বা আইএফসি থাকতে পারে ফাইন্যান্সিংয়ের ব্যাপারে, তাহলে তাদেরকেও আন, কোনো অসুবিধা নাই। কারণ এখানে তো কোনো লুকোচুরির কিছু নাই। আমাদের খুব ট্রান্সপারেন্ট হতে হবে, আমাদেরকে দেখাতে হবে যে আমরা উই ক্যান ডু। আমাদের এখন একটা বিরতিতে যেতে হবে। দর্শক, আমরা বিরতিতে যাবার পূর্বে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের
উপর কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, কিছু অপধারণা রয়েছে, সেগুলো সম্বন্ধে জানার জন্য আমরা এখন একটি মিথবাস্টার দেখব। সাধারণভাবে সমাজে প্রচলিত ধারণা হলো পরিবেশ ইস্যুতে পোশাক খাতের উদাসীনতা দেখা যায়, আর বাস্তব প্রেক্ষাপট হলো পোশাক শিল্প পরিবেশ রক্ষায় দৃঢ়তার সাথে কাজ করছে। GIZ আয়োজিত কর্মসূচি পরিবেশ পরিদর্শকদের প্রশিক্ষণ দেয়, যারা বিভিন্ন পরিবেশ বান্ধব কারখানাগুলোকে ISO 14001 সনদ দেয়। এটা সরাসরিভাবে ডাইং ও ওয়াশিং প্লান্টগুলোকে পরিবেশ বান্ধব কেমিক্যাল ম্যানেজমেন্ট প্রসেস সম্পর্কে জানায় এবং এ পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধ করতে কাজ করে। GIZ এর এ কর্মসূচি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আবহাওয়া দফতরের সাথে কাজ করে। টেক্সটাইল কারখানাগুলোর ব্যবহৃত দূষিত পানির দূষণ সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করে। তাদের এ কর্মপদ্ধতি বাংলাদেশের পরিবেশ আইনের সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ। রাসায়নিক ও পরিবেশ ব্যবস্থাপনা সফলভাবে পরিবেশ দূষণকে কমাতে সাহায্য করছে। ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের তত্ত্বাবধানে ক্লিনার প্রোডাকশন ইনিশিয়েটিভ নামে কর্মসূচি শুরু হয়েছে। এর ফলে উৎপাদনের সময় এখন ৭৫ মিলিয়ন লিটার পানি কম ব্যবহৃত হয় এবং উৎপাদন খরচ কমেছে প্রায় $1 মিলিয়ন। বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগতম RMG পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে। মিস্টার দীপু, আন্তর্জাতিক একটি গণমাধ্যমে একটি রিপোর্ট এসেছে যে বাংলাদেশের পোশাক শিল্পে প্রকৃত ওয়েজ 2% কমেছে। আমরা জানি যে আপনি গার্মেন্ট শিল্পের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন ন্যূনতম মজুরি বোর্ডে, এবং প্রস্তাবিত শ্রম আইনের আলোকে এবং এই কমিশনের আপনার অভিজ্ঞতা থেকে আপনি আমাদের একটু জানাবেন যে পুরো ব্যাপারটি সম্বন্ধে। আমাদের পোশাক শিল্পে মোট 60টি গ্রেড আছে এবং 60টি গ্রেডের এন্ট্রি গ্রেডটা যেখানে আনস্কিলড কিংবা এন্ট্রি লেভেলে যে শ্রমিকরা যেখানে ঢুকে সেই জায়গাতে আমাদের গ্রেড 7 যেটা গ্রেড 7 লোয়েস্ট গ্রেড যেটা আমাদের সরকারিভাবে এখনো 2010-এর ওয়েজ বোর্ড অনুসারে হচ্ছে গিয়ে 3000 টাকায় রয়েছে। সেটাকে আমরা দেখেছি, আমরা একটা সার্ভে করেছি ওয়েজ বোর্ড বসার আগেই, ওইখানেও লোয়েস্ট গ্রেডেও কিন্তু দেখা যাচ্ছে অন অ্যান অ্যাভারেজ 20 to 25, অ্যাকচুয়ালি ইন অ্যাভারেজ যেটা দেখেছি 26% আমরা কিন্তু হায়ার ওয়েজ অলরেডি পে করছি। এখানে কম দেওয়ার তো প্রশ্ন ওঠে না। যে এই জিনিসটা হচ্ছে যে মিনিমাম ওয়েজের 3 বছরও হয়নি, 3 বছরে কিন্তু আমাদের 21.43% কিন্তু এখন পর্যন্ত এগ্রিগেট ইনফ্লেশন হয়েছে। কিন্তু সেই অনুসারে কিন্তু দেখা যাচ্ছে যে মিনিমাম যে গ্রেড 7-এ আমি একটা ধারাবাহিকভাবে আপনাকে একটু বলতে পারি যে গ্রেড 6-এ গিয়ে এটা 52% বেশি দিচ্ছি মিনিমামের থেকে। গ্রেড 5-এ এসে কিন্তু আমরা 26% বেশি, 4-এ এসে 50% বেশি। এর পরেরগুলি শুনলে আপনি হাসবেন যে 91% বেশি, 111% বেশি। গ্রেড 1-এ এসে 235% বেশি সরকারের নির্ধারিত। একটা কাটিং মাস্টার, প্যাটার্ন মাস্টার 25,000 30,000 টাকা বেতন পায়, সরকার নির্ধারিত আছে কি 7,200 টাকা। তাহলে আপনি চিন্তা করেন, কিন্তু যারা এন্ট্রি লেভেলে আছে তাদের যেন জীবনযাত্রার মান এবং তাদের সংখ্যা হচ্ছে কি আমাদের মোট ওয়ার্কফোর্সের অলমোস্ট 30% যারা এন্ট্রি লেভেলে রয়েছে। সেই এন্ট্রি লেভেলেই আমাদের মূল ন্যূনতম মজুরি বলতে আমি মনে করি সেই জায়গায় আমাদের গুরুত্ব দেওয়া উচিত। অপারেটর এবং হেল্পার, এটা অ্যাকচুয়ালি অপারেটরই হেল্পার বলতে যাদেরকে আমরা মেইন করি তারা আসলে ঢোকার পরে। এবং এই পোশাক শিল্পের একটা মজার ব্যাপার আছে, আমাদের অন্যান্য শিল্পের তুলনায় আমাদের হয় কি যে এন্ট্রি লেভেলে ঢোকার 3 মাসের মধ্যেই কিন্তু তারা কিন্তু গ্রেড চেঞ্জ হয়ে যায়, 6 মাসের মধ্যে কিন্তু তারা আরেক গ্রেডে চলে যেতে পারে, যে জিনিসটা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে হয় না। যার ফলে আমরা খুব একটা ভ্রান্ত ধারণার মধ্যে থাকি যে মিনিমাম বেজ 3000 টাকা দিয়ে কেমনে মানুষ চলে, কিন্তু আসলে 3000 টাকা উইথ ওভারটাইম যে এন্ট্রি লেভেলে বর্তমানেই তারা কিন্তু 4000-এর উপরে এন্ট্রি যেদিন চাকরিতে ঢুকে সেদিন পায়। 6 মাস 1 বছরের মধ্যে কিন্তু তারা 6000 টাকা 7000 টাকায় চলে যায়। কিন্তু এই জিনিসটা আসলে আমরা বুঝতে পারি না বাইরে থেকে। ডক্টর হাসান, আমরা অন্য একটি প্রসঙ্গে আসতে যাচ্ছি যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বায়ার অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সিস তারা আগ্রহ দেখাচ্ছে এবং তার বিভিন্ন বিষয়ে কথা বলছেন। বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার কথাও আমরা শুনতে পাচ্ছি। এই সমন্বয় সাধনের
ব্যাপারে আপনার মতামত কি? গার্মেন্ট ইন্ডাস্ট্রির যে ধরনের ট্রান্সফরমেশন আমরা চিন্তা করছি সেটা হচ্ছে একটা বড় রকমের, যেমন হয়তো 1000 বা 1200 যেসব ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি যেগুলো হয়তো কোয়ালিফাই করে না অ্যাজ এ প্রপার ফ্যাক্টরি, তাদেরকে রিলোকেশন করতে হবে। তারপরে যদি আমাদের লেবারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আরও অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে। আমাদের একটা জিনিসে আমরা জানি যে লেবার স্কিলটা হচ্ছে একটা পাবলিক গুডের মতো। আমি যদি ফ্যাক্টরি থেকে আজকে তাকে স্কিল করি, কালকে সে অন্য ফ্যাক্টরিতে চলে যাবে, আমার কোনো ইনসেন্টিভ নেই তাকে করার। পাবলিক গুড হিসেবে ট্রিট করতে হবে, যে এটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য ভালো, সবার জন্য সর্বশেষে ভালো, কিন্তু আমি যদি তাকে লেখাপড়া শিখিয়ে ভালো করি সে কিন্তু আমার এখানে থাকবে না। সে এই অ্যাঙ্গেল থেকে দেখলে পরে এখানে সরকারের বিনিয়োগ করতে হবে, ইন্ডাস্ট্রিকে বিনিয়োগ করতে হবে ফর ডেভেলপমেন্ট অফ স্কিল, যখন সবাই ওই ইন্ডাস্ট্রি বেনিফিশিয়ারি হবে। আমি এখানে খালি একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে গিয়ে এই বাংলাদেশে আমাদের পোশাক শিল্পে 1995 সালে যখন শিশু শ্রম বন্ধ করা হয়েছে, তখন কিন্তু আমাদের বিজিএম এর উদ্যোগে এটা পৃথিবীতে কিন্তু একটা উদাহরণ হিসেবে আছে যে প্রথমে আমরা কতগুলি স্কুল খুলেছিলাম এবং সেই শিশু শ্রমিকদেরকে, বিশেষ করে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এবং একটা মেজার আছে যে 1.5 বছরের মাথায় এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু প্রায় 80,000 শিশু শ্রমিককে অ্যাটলিস্ট মানে মোটামুটি পড়াশোনার একটা সুযোগ করে দিয়েছি, এবং তাদের মধ্যে থেকে অনেকে কিন্তু এবার ইন্ডাস্ট্রিতে ইন্ডাক্টেড হচ্ছে। তো এই যে পাবলিক গুডটা, এই জিনিসটার যেমন হয়েছে, আমি বলবো যে আইএলও কিংবা ওয়ার্ল্ড ব্যাংক থেকে কিংবা এই যে বিভিন্ন ক্রেতারা যে বিভিন্ন ইভেন জাইকা 100 কোটি টাকা দিতে চেয়েছে, এই রিলোকেশনে যেরকম খরচ হবে, সত্যিকারের শ্রমিকদের জীবনযাত্রার মান, যেমন তাদের বাসস্থান, তাদের চিকিৎসার ব্যবস্থা, আমরা বিজিএমে একটা হাসপাতাল খুলেছি, আরেকটা হাসপাতাল নির্মাণাধীন আছে, আমাদের কিন্তু ফান্ডের ক্রাইসিস রয়েছে। এখানে আরেকটা জিনিস আছে, টাকা কিন্তু এই সেক্টর থেকেই তোলা যায়। সেটা হচ্ছে যে আমরা যদি একটা টি শার্ট $3 করে আমি নেগোশিয়েট করে থাকি, $36 পার ডজন, আমি ওখানে যদি আমাদের হিসাবে যদি 2% করে আমরা একটা সারচার্জ বসিয়ে দিই, এক্সপোর্ট সারচার্জ হিসাবে, বায়ার ওটাকে দিতে হবে, তাহলেই কিন্তু বছরে $440 মিলিয়ন মতো চলে আসে এই সেক্টর, যেটা লেবারের ইমপ্রুভমেন্টে, রিলোকেশন পারপাজে, বিভিন্ন পারপাজে খরচ করতে পারি, এবং এটা পেমেন্ট কিন্তু হইতে হবে বায়ারকে। কাজে এইভাবে বিভিন্নভাবে অনেক ইন্টারনালি রিসোর্স ডেভেলপ করা যায় ইন্টারনালি, যেটা আমরাই আমাদের আমরা বিদেশিদের কাছ থেকে আমরা এক ধরনের সারচার্জ আদায় করে এটা ইয়ারমার্ক করা হবে লেবার এবং ইন্ডাস্ট্রি ট্রান্সফরমেশনের জন্য, এবং এটা হয়তো আগামী 4-5 বছর থাকবে, যার মাধ্যমে এই ইন্ডাস্ট্রিটাকে কমপ্লিটলি একটা ট্রান্সফর্মড ইন্ডাস্ট্রিতে আমরা নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মিস্টার দীপু, ডক্টর আহসান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। অনুষ্ঠান শেষ করার আগে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বর্তমান অবস্থা জানার জন্য আমরা একটি ফ্যাক্টরি দেখব যা দেশীয় মালিকানাধীন। সোনিয়া সোয়েটার্সের এই বিল্ডিং 2000 সালে আমরা ডিজাইন করি। উই টুক অল দ্য প্রফেশনাল হেল্প নিয়ে বিল্ডিংটা করা হয়। আমরা বিল্ডিংটাকে ডিজাইন করছি ফ্যাক্টরির জন্য, সেই মোতাবেকভাবেই কাজ করা হয়েছে, কমপ্লায়েন্সের পুরোটাকে মাথায় রেখে আর কি। বড় বড় 3টা সিঁড়ি দেওয়া হয়েছে যাতে এক্সিট পয়েন্টে কোনো অসুবিধা না হয়। ডাইনিং হল, আমাদের একসাথে নামাজ পড়ার জায়গা, সব কিছুই এই বিল্ডিংয়ের ভিতরে আমরা করি আর কি। এই ফ্যাক্টরিতে আমরা ওয়ার্কার এবং মালিকদের সঙ্গে সম্পর্ক চমৎকার। আমাদের একটি WPC কমিটি আছে, যেটা আমরা প্রতি মাসে একবার করে মিটিং করে থাকি, এবং এখানে ওয়ার্কারদের মতামতের যথেষ্ট মূল্যায়ন করা হয়। 5 বছর ধরে চাকরি করতেছি। চাকরি করে আমি ভালো টাকার বেতন পাই, দেশে জায়গা সম্পত্তি রাখছি। এখন আমি চিন্তা করছি 3 তলা ফাউন্ডেশন করে বাড়ি করবো, বাড়ি করে ভাড়া দিব। শ্রম আইন অনুযায়ী সব ধরনের সুবিধা দিয়ে থাকি। নিজেদের সেফটির জন্য বিভিন্ন ফ্লোরে আমরা ফায়ার সেফটি টিম, ফার্স্ট এডের টিম আমাদের গঠন করে রাখছি এখানে। কাজ করা অবস্থায় তো সুস্থই ছিলাম। 1.5 বছর আগে ধরেন রোড অ্যাক্সিডেন্টে, সড়ক দুর্ঘটনায় আমার এই একটা পা প্রাইভেট আইসা আমার উপরে উঠায় দেয়। তখন ইমার্জেন্সি ঢাকা নেওয়া যায় মেডিকেলে। তখন পরের দিন কোম্পানি ম্যানেজমেন্ট শুনে বুঝতে পারে যে আমাদের অফিস স্টাফ, তখন ম্যানেজমেন্ট বলছে টাকার সাথে প্রশ্ন, ছেলেকে আগে বাঁচা।
ধরেন দিন 5200 টাকা করে গেছে প্রায় 2 মাস, সবটাই ম্যানেজমেন্ট কোর্স। যখন অফিসে আসছি তখন এমডি সাহেবের ওয়াইফ আমার ডাইকা নিচ্ছে, ডাইকা নিয়ে বলতেছে, আবুল কালাম সাহেব আপনি কি চাকরি করতে পারবেন? তার কিছুদিন পরেই এই পাটা উনি লাগাই দিচ্ছে। কোম্পানি যা করছে এটা তো আমার স্মরণ রাখাই লাগবে সারা জীবন, আমার আত্মীয় স্বজন ফ্যামিলি সবটাই। আশা করি যে এটা একটা পূর্ণাঙ্গ একটা ফ্যাক্টরি যে রূপরেখা সেটা পুরাটাই আমরা মেনটেন করতে পারছি বলে আমরা মনে করি।